শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ জনজীবন, দাবদাহের আরো খবরাখবর জানতে এই মুহূর্তে আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, তাপ প্রবাহ তো বেড়েছে, চুয়াডাঙ্গার কি অবস্থা জানাবেন? ধন্যবাদ লিনিয়া। আপনি যেমনটি বলছিলেন যে তাপদাহ কিন্তু আবারও বাড়তে শুরু করেছে চুয়াডাঙ্গাতে। গতকালকে কিন্তু চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিকেল সন্ধ্যা 6টায় 39.6 ডিগ্রি সেলসিয়াস, এবং ওই সময় কিন্তু বাতাসের আর্দ্রতা অর্থাৎ জলীয় বাষ্প ছিল কিন্তু 39%। সুতরাং বুঝতে পারছেন যে বাতাসের যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, পাশাপাশি যদি তাপমাত্রা একটু বাড়তে থাকে, মানুষের ভিতরে কিন্তু এক অস্বস্তি কাজ করে। একদম বলা যেতে পারে মানুষ ঘেমে কর্দমাক্ত অবস্থা হয়ে যায়। মানুষের মানে কোনো প্রকার কোনো স্বস্তি কিংবা কোনো জায়গায় যে শান্তি পায় না আর কি, একেবারে হাঁসফাঁস অবস্থা হয়ে যায়। চুয়াডাঙ্গার অবস্থাও কিন্তু ঠিক তেমনটাই আর কি। তো আজকে একটু সুখবর আছে, আজকে কিন্তু আকাশের মেঘের ঘনঘটা আছে এবং সকাল 9টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 30.5 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে এই সময় কিন্তু বাতাসের আর্দ্রতা ছিল 82%। কিন্তু এখানে যে মানে খুশির খবর আরেকটা, সেটা হচ্ছে যে এই যে মানে রোদের যে সূর্যের যে তেজ, যে তপ্ত যে তেজ, সেই তেজ কিন্তু সকাল 9টার দিকে নাই, কারণ উপরে আকাশে কিন্তু মেঘের ঘনঘটা আছে। এই কারণে কিন্তু মানুষের এই বাতাসের আর্দ্রতা এবং জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলেও তাপমাত্রা বেশি না থাকার কারণে কিন্তু মানুষের ভিতরে ওই অস্বস্তি কিংবা হাঁসফাঁস অবস্থা নাই, তবে মানুষ কিন্তু তরতরিয়ে ঘামছে। তবে আমি একটু জানিয়ে রাখি, সেটা কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে, সেটা হচ্ছে কিন্তু যে আজকে কিংবা এই মুহূর্তে যে মানে আকাশে যে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে, এটা কিন্তু চুয়াডাঙ্গার উপরে স্থায়ী হবে না, এটা কিন্তু চুয়াডাঙ্গাতে বের হয়ে যাবে। অর্থাৎ চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নাই, তবে ভোর রাত্রে এবং কিছুক্ষণ আগে কিন্তু কুয়াশার মতো ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গার কিছু কিছু অঞ্চলে, তাও কিন্তু চুয়াডাঙ্গার বিস্তীর্ণ অঞ্চলে না। আর সুতরাং কিন্তু মানে বৃষ্টির সম্ভাবনা আজকে আপাতত নাই। শুধু তাই না, 20 তারিখের আগেও কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা, সেটা কিন্তু আপাতত নাই বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে। আমি একটু পিছনকার কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সম্প্রতি যে টানা তাপদাহ, যেটা 42-43 যখন তাপমাত্রা চলছিল চুয়াডাঙ্গাতে, সেই সময় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি বিভাগ, মানে কৃষকদের কৃষি ক্ষেত আর কি। মানে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা শাখা যে অফিস আছে, এই চুয়াডাঙ্গা থেকে আমাকে জানানো হয়েছে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঠিক না, আক্রান্ত, তারা ক্ষতিগ্রস্ত বলতে নারাজ। আমি বললাম তো ক্ষতিগ্রস্ত, মানে আমার প্রশ্ন ছিল আর কি, যে ক্ষতিগ্রস্ত কখন হওয়ার কথা বলা যেতে পারে। বলছে এটা যখন হচ্ছে একেবারে আপনার হচ্ছে সর্বশেষ পর্যায়ে, যখন মানে ক্ষেত থেকে ফসল উঠে আসবে, তখনই ক্ষতিগ্রস্ত পরিমাণ জানা যাবে। তবে এদিকে কিন্তু চুয়াডাঙ্গাতে যে বেসরকারি একটা স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েব ফাউন্ডেশন কিন্তু তারা কিন্তু ক্ষতিগ্রস্ত পরিমাণে বলেছে, এবং এই তাপদাহে মানে গত যে সম্প্রতি তাপদাহ চলে গেছে, ওই তাপদাহকে তারা গবেষণার সমীক্ষে যেটা আমাকে জানিয়েছে, সেটা কিন্তু সবচেয়ে বেশি প্রভাব এবং বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জীবন জীবিকার উপরে এবং কৃষি ক্ষেত্রে। ঠিক একই সাথে তাদের বক্তব্য শুধু তাই না, বিস্তীর্ণ এলাকায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে চুয়াডাঙ্গাতে। আমি আর একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে ব্যবসা গরম চলছে আর কি বর্তমানে, এই ব্যবসা গরমের কারণে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কিন্তু ডায়রিয়া জনিত রোগীর সংখ্যা বাড়ছে, আর এর ভিতরে কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। লিনিয়া। সেতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সেতু। দর্শক, আমরা এবার যাচ্ছি যশোরে, সেখানে সহকর্মী রয়েছেন ইন্দ্রজিৎ রায় যুক্ত হচ্ছেন। ইন্দ্রজিৎ, আজকের তাপদাহ সম্পর্কে বিস্তারিত জানাবেন। লিনিয়া, আসলে গত 5 দিন ধরেই কিন্তু যশোরে আবার যে তাপ প্রবাহ সেটি শুরু হয়েছে, মৃদু থেকে মাঝারি এবং তীব্র তাপ প্রবাহের দিকে প্রবাহিত হচ্ছে। তাপমাত্রা কিন্তু 35 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। অর্থাৎ গত মে মাসের প্রথম সপ্তাহের যে বৃষ্টিপাত ছিল, সেই বৃষ্টিপাতের পরে তাপমাত্রা কিছুটা কম হয়েছিল, কিন্তু সেটি আবারও গত যে টানা 1 মাসের তাপ প্রবাহের মধ্য দিয়ে গিয়েছে যশোরের মানুষ, সেই তাপ প্রবাহ কিন্তু আবারও ফিরে এসেছে। এবং এই তীব্র তাপ প্রবাহের কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে চরম ভোগান্তি নেমে এসেছে। অর্থাৎ আজ সকাল থেকেই সূর্যের যে মেঘের কারণে সূর্য উঁকি দিলেও কিন্তু তাপের যে
গরম, ভ্যাপসা গরম, সেটি কিন্তু মোটেও কমেনি। এই ভ্যাপসা গরমের কারণে কিন্তু মানুষ ঘেমে ক্লান্ত হয়ে যাচ্ছে এবং মানুষের মধ্যে কিন্তু এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। মানুষ মাঝে মাঝে সূর্যে মেঘের আড়ালে হারিয়ে গেলেও বৃষ্টির কিন্তু দেখা মেলেনি যশোরে এখনো, এবং বৃষ্টি না হওয়ার কারণেই মানুষের মধ্যে কিন্তু চরম অস্বস্তি বিরাজ করছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, যারা কাজের সন্ধানে ঘরের বাইরে বের হচ্ছেন, তারা কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছেন এবং তাদের যে ক্লান্ত কর্মে যে প্রভাব, সেই প্রভাব পড়ছে। একই সঙ্গে এই টানা তাপপ্রবাহের কারণে কিন্তু কৃষি অর্থনীতিতে, বিশেষ করে যশোর অঞ্চল কৃষি প্রধান, এখানে সবজি, মাছ, ফুল সহ অন্যান্য যে ফসলের আবাদ হয় সেটিতে এই টানা তাপপ্রবাহের যে প্রভাব, সেই প্রভাবটা পড়ছে এবং উৎপাদনে প্রভাব পড়ার যে আশঙ্কা, সেটি কিন্তু সংশ্লিষ্টরা বলছেন এবং উৎপাদন ব্যাঘাত ঘটছে। সব মিলিয়ে যে তাপপ্রবাহের যে টানা প্রভাব, সেটির মধ্য দিয়ে সাধারণ জনজীবনে কিন্তু চরম ভোগান্তি নেমে এসেছে এবং মানুষের মধ্যে কিন্তু এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। বিশেষ করে আজকের যে আবহাওয়া, সেটি সূর্য মাঝে মাঝে মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে, আবার উঁকি দিচ্ছে, কিন্তু সূর্যের যে তাপ, সেটি মাঝে মাঝে কমলেও গরমের যে তীব্রতা, ভ্যাপসা যে গরম, সেই গরমে কিন্তু মানুষের মধ্যে কিন্তু অস্বস্তি বিরাজ করছে এবং মানুষের যে জনজীবনের যে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। লিনিয়া, এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোরের তাপপ্রবাহের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইন্দ্রজিৎ। কয়েকদিনের তীব্র দাবদাহের পর আবারও রাজধানীতে স্বস্তির বৃষ্টি, হালকা ও মাঝারি দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছে সহকর্মী এম এ আজিমের কাছে। আজিম, বৃষ্টির পূর্বাভাস নিয়ে আবহাওয়া অফিস কি বলছে, বিস্তারিত জানাবেন। লিনিয়া, গত কয়েকদিন কিন্তু দাবদাহে আবারও রাজধানীবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং আজকে সকালে 8টা সাড়ে 8টার দিকে কিন্তু আসলে বেশ কয়েকটি এলাকায় রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টির লক্ষ্য করা গেছে এবং এই গুড়ি গুড়ি বৃষ্টির সাথে যে হালকা হিমেল হাওয়া, সেটা কিন্তু রাজধানীবাসীকে একটা স্বস্তি দিয়েছে। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও এই মুহূর্তে কিন্তু সূর্যের যে প্রখর রোদের যে সে দেখা, সেটি কিন্তু আজকে নেই এবং আজকে বলা চলে যে এখন পর্যন্ত রাজধানীবাসী একটি স্বস্তিতে দিন অতিবাহিত করছেন। এবং এই মুহূর্তে আমি আপনাকে আবহাওয়া অফিসের সামনে থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানের পরিবেশটা, সেখানে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে রোদের যে প্রখরতা, সেটি নেই। একটি হালকা হিমেল হাওয়া এখনো অব্যাহত রয়েছে এবং এই হাওয়াটি আসলে মানুষকে কিন্তু স্বস্তি দিচ্ছে এবং কিছুক্ষণ পর পর হালকা গুড়ি গুড়ি একটি বৃষ্টি আমরা লক্ষ্য করছি। সকাল 8টা থেকে যে বৃষ্টিটি শুরু হয়েছিল, সেটি কিন্তু 9টা সাড়ে 9টা পর্যন্ত অব্যাহত ছিল। তারপরে কিন্তু আবার একদমই বৃষ্টিটি ছিল না। আবার বেলা 10:30 11টার দিকে কিছুটা বৃষ্টি শুরু হয়েছিল বেশ কয়েকটি এলাকায়। আমি যদি আপনাকে সুনির্দিষ্টভাবে বলি, সেক্ষেত্রে শেওড়াপাড়া, মিরপুর 10 সহ ফার্মগেট, বনশ্রী, রামপুরা সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু আমরা বৃষ্টির খবর পেয়েছি এবং এই বৃষ্টিটি কিন্তু একদমই ঝুম বৃষ্টি বলা চলে না, হালকা মাঝারি বৃষ্টি ছিল। এবং আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে যে আজকে যে বৃষ্টিটি হয়েছে, এটি আগামী 2 দিন থেকে 3 দিন পর্যন্ত হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং দেশের বেশ কয়েকটি অঞ্চল তারা বলেছেন, যেমন সিলেট, চট্টগ্রাম, বরিশাল সহ বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু হালকা দমকা হাওয়া হয়ে যেতে পারে। এটি কালবৈশাখী আকারে, যেমন 45 থেকে 80 বেগে ঘন্টায় কিন্তু একটি বাতাস বয়ে চলতে পারে এবং এই বাতাসের কারণে কিন্তু তারা নৌবন্দরগুলোকে একটি সতর্কতা জারি করেছেন। সেক্ষেত্রে বলা চলে যে বরিশাল অঞ্চলগামী বা যে নদীগুলো রয়েছে, সে নদীতে যে যানবাহনগুলো চলাচল, যে নদীগুলোতে যে নৌ পরিবহনগুলো চলাচল করে, সেই পরিবহনগুলোতে আসলে একটি সতর্কতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন এবং সেই সতর্কতা যাতে তারা অবলম্বন করে, সেটি কিন্তু তারা বলেছেন। এবং এর বাইরে আজকে সকালে যে বৃষ্টিটি হয়েছে, সে বৃষ্টি যেমন একদিকে স্বস্তি দিয়েছে, অন্যদিকে কিন্তু যারা অফিস এবং আজকে শনিবার হলো অফিস এবং স্কুলগামী যে যারা ছিলেন, তাদেরকে কিন্তু কিছুটা বেগ পেতে হয়েছে। অনেকেই ছাতা নিয়ে বের হয়েছেন এবং যারা ছাতা নিয়ে বের হননি, তারা কিন্তু আসলে কিছুটা ভোগান্তিতে পড়েছেন এবং আমরা দেখেছি যে সেই ভোগান্তি মাথায় নিয়েই কিন্তু অফিসে বা স্কুলে গিয়েছেন সকাল থেকেই। এরপরে সকালে বৃষ্টি এবং যে বাতাস, সেটি কমে আসার পর কিন্তু আসলে একটি স্বস্তিদায়ক অবস্থা বিরাজ করছে এবং
যদি বৃষ্টি না হয় এবং আবহাওয়া যদি এভাবে চলমান থাকে সেক্ষেত্রে কিন্তু দাবদাহের যে অতিষ্ঠতা সেটি থেকে কিন্তু রাজধানীবাসী মুক্তি পাবে এবং আবহাওয়া অফিসের যে পূর্বাভাস সে পূর্বাভাস অনুযায়ী কিন্তু আসলে দাবদাহ কমে আসবে যদি এভাবে বৃষ্টি অব্যাহত থাকে এবং বৃষ্টি অব্যাহত থাকার যে বিষয়টি সেটি কিন্তু আসলে বলা চলে যে আগামী 2-3 দিন থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এর পরবর্তীতে আসলে কি হবে সেটি কিন্তু আবার পরবর্তী ব্রিফিং বা পরবর্তীতে জানা যাবে এবং আমরা যে কর্মজীবী মানুষের সাথে কথা বলেছি তারা কিন্তু আসলে এই যে পরিবেশ সেই পরিবেশে কিন্তু আসলে কাজ করতে তাদের জন্য সুবিধা হচ্ছে এবং তারা কিন্তু চাচ্ছে যে এমন অবস্থা আসলে বিরাজ করুক এবং এই অবস্থা বিরাজ করলে কিন্তু আসলে যে তাবদাহের যে অতিষ্ঠতা সেটি থেকে সাধারণ মানুষ আসলে মুক্তি পাবে। তো লিনিয়া, আবহাওয়া অফিস থেকে আমার কাছে এই ছিল সবশেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী স্বস্তির বৃষ্টি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম। ফায়ার সার্ভিসের 5 ইউনিটের চেষ্টায় রাজধানীর কারণ বাজারের টিন শেড ঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, কিভাবে আসলে আগুন লাগলো আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আরেকটি বিষয়, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিনিয়া। যেমনটি জানেন যে আজকে সকাল থেকে কারওয়ান বাজারের এই যে হোটেল লাভেন্সি রয়েছে, এই হোটেল লাভেন্সির জেনারেটর রুম থেকেই মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিসের বরাত দিয়ে যেটি জানানো হয়েছে যে অগ্নিকাণ্ডের কিছুক্ষণ পরেই কিন্তু তারা হচ্ছে যে 6টি ইউনিট এখানে চলে আসে, তেজগাঁ থেকে 3টি ইউনিট এবং তাদের যে সেন্ট্রাল জোনটি রয়েছে বা সেন্ট্রাল যে অফিসটি রয়েছে সেখান থেকে আরও 3টি ইউনিট, মোট 6টি ইউনিট এসে তারা এখানে অগ্নি নির্বাপনের কাজটি শুরু করে দেয় এবং প্রাথমিকভাবে যে বিষয়টি ফায়ার সার্ভিস কর্তৃক জানানো হয়েছে সেটি হচ্ছে যে জেনারেটরের দুর্ঘটনা থেকেই মূলত এই অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং একই সাথে তারা আরও বেশ কয়েকটি বিষয় যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত খুব দ্রুততার সহিত যেহেতু আগুনটি নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়েছে এবং একেবারেই নিভিয়ে ফেলা হয়েছে সেই জন্যে হতাহতের কোনো ঘটনা কিন্তু এখানে এখনও ঘটেনি এবং অন্য একটি বিষয় যেটি খুব মারাত্মক হতে পারতো সেটি হচ্ছে যেহেতু জেনারেটর থেকে জেনারেটর রুমে এই আগুনটি লেগেছে সেই কারণে সেখানে জেনারেটরের অনেক জ্বালানি ছিল, অর্থাৎ ডিজেলগুলো ছিল। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে তারা আগুন নেভানোর সময় হচ্ছে যে তারা একদিক থেকে আগুন নিভিয়ে যাচ্ছে এবং অন্যদিক থেকে ডিজেলের যে ক্যানগুলো ছিল সেগুলোকে খুব দ্রুততার সহিত বের করে নিয়ে আসছিল যেন এই আগুনটা কোনোভাবেই ওই ক্যানগুলোকে স্পর্শ করতে না পারে বা ডিজেলে আগুনটা লেগে যেতে না পারে। যদি সেরকম কিছু হয়ে যেত তাহলে হয়তো এখানে অনেক বড় একটি অগ্নিকাণ্ডের ঘটনা দেখা যেত। অন্যদিক থেকে ফায়ার সার্ভিস থেকে এটি বলা হচ্ছে যে তাদের কাছে আজকে সকাল 10:17 কিন্তু প্রথম ফোন যায় যে এখানে হোটেল লা ভিন্সির যে জেনারেটর রুম রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তো 10:17 ফোন যাওয়ার পরে তারা 10:30 ভেতরে খুব দ্রুততার সহিত তারা 6টি ইউনিট নিয়ে এখানে চলে আসেন এবং এই 6টি ইউনিট এখানে আসার পর তারা 10:38 এবং 38 মোটামুটি আগুনটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং 10:45 ভেতরে তারা সম্পূর্ণভাবে এই আগুনটিকে নিভিয়ে ফেলতে সমর্থ হয়েছেন। তো হোটেল লাভিন্সির বরাত এখনো পাওয়া যায়নি যে তারা কি বলছেন এই অগ্নিকাণ্ড নিয়ে বা তারা এত বড় হোটেল চালাচ্ছেন সেখানে আসলে অগ্নিকাণ্ড ঘটলে সে অগ্নি নির্বাপক প্রস্তুতি পর্যাপ্ত রয়েছে কিনা সেটি নিয়ে এখনও হোটেলের কর্তৃপক্ষ থেকে কিছু জানানো হয়নি। কিন্তু এখানে পাল্টাপাল্টি একটি অভিযোগের বিষয় দেখা যাচ্ছে যে কারওয়ান বাজারে যারা রয়েছে, যারা এখানে ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তারা নিজেদের পক্ষ থেকে বা নিজেদের উদ্যোগে এই আগুন নিভিয়ে এগিয়ে এসেছিলেন কিন্তু হোটেল কর্তৃপক্ষ বা হোটেলের যারা স্টাফ ছিলেন তাদের এখানে পর্যাপ্ত পরিমাণ অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না বা তারা আগুন নেভানোর জন্য পর্যাপ্ত প্রস্তুতি রাখেননি এবং এমনকি যে আগুন যখন লেগে যায় তখনও কিন্তু তারা দেখা যাচ্ছে যে এখানে এসে নাকি তেমনটা রেসপন্স করেননি, অর্থাৎ আগুন নেভানোতে তাদের ভূমিকাটা খুব কম ছিল। এরপর যে বিষয়টি রয়েছে যে যেহেতু এখানে এখনও খুব দ্রুততার সহিত আগুনটি নিভিয়ে ফেলা হয়েছে সেই জন্য কিন্তু হতাহতের কোনো ঘটনা এখানে ঘটেনি এবং বড় একটি দুর্ঘটনার হাত থেকে কারওয়ান বাজার বা কাঁচা বাজার যেটি রয়েছে সেটি সেভ হয়েছে বা বেঁচে গিয়েছে বলা চলে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ রাহাত, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আগুন লাগার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাহাত। সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেছে 2 শ্রমিকের, আহত হন আরও 7 জন শ্রমিক। এ নিয়ে বিস্তারিত জানবো। দর্শক, সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়েসের সুমন যুক্ত হচ্ছেন। সুমন, দুর্ঘটনার বিস্তারিত জানাবেন আমাদের।
লিনিয়া, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার যে তালা যে সড়ক, সেই সড়কে। আপনাকে বলে রাখা দরকার যে সাতক্ষীরা তালা উপজেলা বরাবরই কিন্তু একটু দুর্ঘটনাপ্রবণ উপজেলা। এইখানের বিশেষ করে তালার যেটি খুলনা এবং পাইকগাছা সড়ক, এই সড়কটি কিন্তু দীর্ঘদিন ধরে মেরামত করা হচ্ছে। এই মেরামতের কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে বলে এখানকার অধিবাসী এবং প্রত্যক্ষদর্শীরা এবং আহত যারা তারাও কিন্তু জানিয়েছে। এখানে বলে রাখা দরকার যে শ্রমিকরা, কৃষি শ্রমিকরা অর্থাৎ ক্ষেত মজুররা যারা এখানে আহত হয়েছে এবং যে দুইজন নিহত হয়েছে, হতভাগ্য যে ক্ষেত মজুর দুইজন আহত হয়েছেন এবং নিহত হয়েছেন, এবং আহত যে 7 জন, প্রত্যেকে কিন্তু খুলনার কয়রা, যেখানে কিন্তু নদী উপকূলের বিশেষ করে যেটি কিন্তু আসলে বেড়িবাঁধ ভেঙে যেখানে বরাবরই কিন্তু লোনা পানি ঢুকে যারা প্লাবিত হয় সেই উপকূলের ভাগ্যহত মানুষরা, যেখানে কৃষি নেই, সেই কৃষি শ্রমিকরাই কিন্তু এবার ধান কাটার জন্যই কিন্তু গোপালগঞ্জে গিয়েছিল। গোপালগঞ্জে এই টানা 15 দিন তারা ধান কেটে সেই তাদের যে বছরের খোরাকি বলা হয় আঞ্চলিক ভাষায়, অর্থাৎ তাদের যে নিজস্ব যে ধান প্রত্যেকের 25 থেকে 30 কেজির, যে মাত্র 25 থেকে 30 কেজির যে ধান, সেই ধানের বস্তাগুলো সাথে করে নিয়ে নিজেদেরকে জড়িয়ে রাত্রে কিন্তু তারা রওনা দিয়েছিল গোপালগঞ্জ থেকে। সেই হতভাগ্য কৃষি শ্রমিক বা ক্ষেতমজুররা তারা কিন্তু আসবার পথেই ওই রাস্তার এই যে দুরবস্থা, এই দুরবস্থার কারণেই কিন্তু এই ট্রাকটি উল্টে যায় এবং এই ট্রাকটি উল্টে কিন্তু 2 জন নিহত হয় এবং 7 জন আহত হয়েছে। সেই 7 জন কিন্তু তালা হাসপাতালেই কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আর যারা নিহত হয়েছেন তাদের পরিবারের স্বজনরাও কিন্তু এসেছে এবং তাদের মধ্যে একটা আহাজারি লক্ষ্য করা যাচ্ছে। স্বজন হারানোর বেদনায় তারা ভীষণ মর্মাহত। আর এখানের মানুষ কিন্তু এখনো তাদের প্রাণের দাবি এই রাস্তা দ্রুত মেরামত করা হোক এবং এই দুর্ঘটনা বরাবর যে ধরনের দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনা থেকে মানুষকে রক্ষা করা হোক। এই ছিল সর্বশেষ। লিনিয়া। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন। উপজেলা নির্বাচনের প্রচারণা নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস। আমরা ইলিয়াসের সঙ্গে যুক্ত হচ্ছি। ইলিয়াস, ময়মনসিংহের নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, ধন্যবাদ। শেষ মুহূর্তের প্রচারণায় জমে উঠেছে ময়মনসিংহের দ্বিতীয় ধাপের নির্বাচন, অর্থাৎ দ্বিতীয় ধাপে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন কিন্তু আমরা দেখছি যে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা এবং তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন। ভোটারদেরকে নানা উন্নয়নের প্রতিশ্রুতি কিন্তু তারা দিয়ে যাচ্ছেন এবং ভোটাররাও নানা হিসেব নিকেশ করছেন এবং তারাও বলছেন যে যাকে দিয়ে উন্নয়ন ত্বরান্বিত হবে তাকেই কিন্তু ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং এলাকার উন্নয়নে যারা ভূমিকা রাখবেন তাদেরকেই বেশি প্রাধান্য দিচ্ছেন ভোটাররা। এছাড়াও যদি আরেকটি বিষয় বলে রাখি যে 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে 17 জন প্রার্থী, মোট 43 জন প্রার্থী কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ চায়ের কাপে কিন্তু ব্যাপক ঝড় তুলেছে এই নির্বাচন এবং প্রত্যেকটি চায়ের স্টল এবং দোকানপাটে আমরা দেখেছি নির্বাচনকে ঘিরে সর্বত্রই কিন্তু আলোচনা এবং যারা তরুণ ভোটার আছেন তারা কিন্তু চিন্তা ভাবনা করছেন যে আগামীতে কাকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের পাশাপাশি স্মার্ট উপজেলা গঠনে যে ভূমিকা রাখবেন তাকেই কিন্তু তারা ভোট দিতে চান। আমরা একজন তরুণ ভোটারের সঙ্গে একটু যুক্ত হতে চাই। নির্বাচন কেমন জমজমাট হচ্ছে এবং আপনারা কাকে ভোট দিতে চান? আমাদের এখানে তো সবাই আসতেছে, এখন আমরা তো নতুন ভোটার, আমাদের কাছে আসলে যে ভালো করবে তাকে আমরা ভোট দেব। এখন দেখা যাক কি হয়। লিলিয়া, শুনছিলেন যে আসলে তরুণ ভোটাররা বলছিলেন যে তাদের কাছে কিন্তু সকল প্রার্থীরা আসছেন এবং ভোট প্রার্থনা করছেন এবং তারাও কিন্তু চিন্তা ভাবনা করছেন যে আসলে যাকে দিয়ে ভোট দিয়ে উন্নয়ন ত্বরান্বিত হবে তাকেই কিন্তু তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশন থেকে কিন্তু জোর তৎপরতা চালানো হচ্ছে এবং মাঠে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আইন
শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিন্তু কাজ করছেন, আমরা সেই বিষয়টি লক্ষ্য করেছি। এবং একেবারেই নির্বাচন অর্থাৎ প্রথম দফার মতো দ্বিতীয় দফার নির্বাচন যেন সুষ্ঠু হয় সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু প্রশাসন তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখছি যে নির্বাচনে বিএনপির পাশাপাশি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের বেশি প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3টি উপজেলাতেই। এবং ভোটাররা বলছেন যে নির্বাচনের সমীকরণ কিন্তু ত্যাগী নেতা এবং যাদের দ্বারা এলাকায় উন্নয়ন ত্বরান্বিত হবে তাদেরকেই কিন্তু তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই বিষয়টি বলছিলেন। এবং আমরাও লক্ষ্য করেছি প্রবীণ আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা আছেন তাদের পাশাপাশি তরুণ নেতৃত্ব কিন্তু এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারাও কিন্তু জয়ী হওয়ার আশা প্রকাশ করছেন। এবং বিশেষ করে যদি বলি যে মুক্তাগাছা সদর এবং গৌরীপুর উপজেলাতে কিন্তু একেবারেই 3টি উপজেলাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে এবং এক এক প্রার্থী অন্য প্রার্থীকে প্রচারণায় ছাড়িয়ে যাওয়ার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় কিন্তু তারা মেতেছেন এবং ভোটারদেরকে তারা নানানভাবে প্রলোভিত করার চেষ্টা করছেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। এবং বিশেষ করে বলা যায় যে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত একেবারেই যে নির্বাচনী উৎসব সেই নির্বাচনী উৎসব কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং অনেক প্রার্থী বলছেন যে যেহেতু ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কিন্তু রাখতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছেন যে যার জনপ্রিয়তা আছে এবং অর্থাৎ নির্বাচনে বেশি ব্যবহার করার কারো কোনো তো তারা তৎপর থাকবেন এবং তারা কিন্তু সেই লক্ষ্যে কাজ করছেন সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং বলা যায় যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন এবং তারা কাজ করছেন। প্রার্থীরা এখন পর্যন্ত কিন্তু নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে নির্বাচনের দিন যদি অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকে এবং যেহেতু ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে তারা আহ্বান জানিয়েছেন যে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে যেন তাদের তৎপরতা বৃদ্ধি করে এবং কেউ যেন পেশি শক্তি ব্যবহার না করতে পারে এবং সাধারণ ভোটাররা যেন ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে সেই আহ্বান কিন্তু প্রার্থীরা জানিয়েছেন। এবং ভোটাররাও বলছেন তারা নির্বিঘ্নে ভোট প্রদানের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান। লিনিয়া এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে দ্বিতীয় ধাপের নির্বাচনের প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনের প্রচারণার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস। দক্ষিণ সিটির সংকট ও উত্তরণ নিয়ে সংবাদ সম্মেলন করছেন সাবেক মেয়র সাইদ খোকন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা আমি কমাতে পারিনি, কিন্তু আমি চেষ্টা না করে বিদেশে চলে যাই। আমি জনগণের সাথে ছিলাম, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি অসুস্থতাকে গুরুত্ব দিইনি, আমি চেষ্টা করে গেছি। এই হাসপাতালে রোগীর সঙ্গে কথা বলা, এই ম্যানেজমেন্টটা খুব ইজি ছিল না। মশার ওষুধের গুণগত মানগুলো ঠিক করা, সকাল থেকে রাত পর্যন্ত আমি চেষ্টা করে গেছি। এই যে মৃত্যু হয়েছে সবসময় আমাকে এটা তাড়িয়ে বেড়ায়, কিন্তু আমি খুব দুঃখ পেলাম, খুব কষ্ট পেলাম। 2-3 দিন পূর্বে বর্তমান যে কর্তৃপক্ষ তিনি বললেন 19 সালের তুলনায় 23 সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল এবং আক্রান্তের সংখ্যা 41,000 কম ছিল। আমি কষ্ট পেয়েছি, নগরবাসী হতভম্ব হয়েছে, নগরবাসী অবাক হয়েছে। কারণ আমরা গত বছর দেখেছি পত্রপত্রিকার রিপোর্টিং এ 22 বছরের রেকর্ড উনি 2023 সনে সকল রেকর্ড ভঙ্গ করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 3 লক্ষের অধিক ছিল এবং সারা দেশে মৃতের সংখ্যা ছিল 1705 জন। এটা স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে। এই স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রের তথ্য ধরে প্রথম আলোতে তার পরের দিন এই নিউজটি প্রকাশিত হয়।
যেখানে লিড লাইনে বলা হয় 2019-এর চেয়ে 2023 সালে ঢাকায় ডেঙ্গু রোগী বেশি ছিল। সেখানে কর্তৃপক্ষের উদ্ধৃতি দেওয়া হয়, কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বলা হয়, কর্তৃপক্ষ আমি এখানে নাম উল্লেখ করলাম না, ভদ্রতার জন্য আমি নাম উল্লেখ করলাম না, এখানে নাম উল্লেখ করা আছে, মার্জিত ভদ্রতার জন্য আমি কারো ব্যক্তিগত নাম উল্লেখ করতে চাই না। সেখানে বলা হয়েছে 2019-এর তুলনায় 2023 সালে ঢাকায় রোগীর সংখ্যা 42,000 কম ছিল বলে একজন দায়িত্বশীল কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি উল্লেখ করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এটা অসত্য। এই রিপোর্টটি এসেছে। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। গতকালকে এই পত্রিকাতে একই বিষয়ে তুলনা করা হয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণের কথা বেশি, কাজ কম। এখানে আমার সবচেয়ে বেশি যে বিষয়টি আমার দৃষ্টিতে এসেছে সেটা হচ্ছে এখানে একটা তথ্যপত্র ভিত্তিতে বলা হয়েছে 2024 সনে এখনো কিন্তু ডেঙ্গুর মৌসুম শুরু হয়নি। এখনো ডেঙ্গুর মৌসুম শুরু হয়নি। 2024 সনের 1 জানুয়ারি থেকে 16 মে আক্রান্ত 2559 জন, মৃত 32 জন। অলরেডি এখনো কিন্তু শুরু হয়নি। আজকের পত্রিকাতে এখানে রিপোর্টে বলা হচ্ছে গতকালকেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতে গতকালকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয় এবং সেই সঙ্গে সঙ্গে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ওই ব্যক্তি মারা গেছেন। এর আগে বুধবার একদিনে মারা যাওয়া 3 জন ডেঙ্গু রোগীও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন। দর্শক, দক্ষিণ সিটির সংকট ও উত্তরণ নিয়ে সংবাদ সম্মেলন করছেন সাবেক মেয়র সাইদ খোকন। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, আমরা আবারও নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানবো। এ বিষয়ে আমরা যুক্ত হব বরগুনা এবং সিরাজগঞ্জে। সেখানে রয়েছেন সহকর্মী মুসা এবং সায়েম। আমরা প্রথমেই যাচ্ছি মুসার কাছে। মুসা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন নির্বাচনের প্রচার প্রচারণা কেমন চলছে বরগুনায়? আগামী 21 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এটি দ্বিতীয় ধাপের নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্রে ঘিরে পুরো 2টি উপজেলা কিন্তু উৎসবমুখ পরিবেশ বয়ে যাচ্ছে এবং প্রার্থীরা বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা সরাসরি একজন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করব। নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, কি ধরনের প্রার্থী আপনারা বাছাই করে নেবেন? ধন্যবাদ দেশ টিভিকে। আসলে আমরা বলতে চাই বরগুনা উপকূলীয় একটি শান্ত জেলা ছিল। বেশ কিছুদিন যাবৎ বরগুনা খুব নেগেটিভ সংবাদের শিরোনামে আসছে। এই মাদক, কিশোর গ্যাং এবং উপকূলীয় যে আমাদের তৃণমূল, এখানের যোগাযোগ ব্যবস্থা অনুন্নয়নের জন্য আমরা বেশ কিছু নেগেটিভ সংবাদের শিরোনামে আসছি। এই জন্য আমরা আসলে এই সাধারণ ভোটাররা মনে করছি অবশ্যই এখন পরিবর্তন হওয়া দরকার। আমরা বরগুনা সদর উপজেলাবাসী পরিবর্তনের জন্য আমরা জোট বেঁধেছি। আমরা চাচ্ছি পরিবর্তন এবং এই পরিবর্তনটা হতে হবে শুদ্ধতায়। আমরা চাই একজন মাদক মুক্ত, যিনি মাদককে প্রশ্রয় দেবেন না এবং যিনি মাদক নির্মূলে কাজ করবেন, সন্ত্রাস দমনে কাজ করবেন। এই বরগুনা এবং যে একটা উপকূলের একটা সৌন্দর্যের উপকূলের লীলাভূমি, এই জেলাকে যিনি পর্যটন বান্ধব হিসেবে জেলা হিসেবে গড়ে তুলতে পারবেন। আমরা এক কথায় বলতে চাই, আমরা স্মার্ট নেতৃত্ব চাই, আমরা মাদক মুক্ত নেতৃত্ব চাই এবং যারা কিশোর গ্যাং, যারা মাদককে যারা না বলবে, আমরা এরকম নেতৃত্বই বেছে নিতে চাই এবং অবশ্যই পরিবর্তনের লক্ষ্যে আমাদের ভোটাররা এবার রায় দেবে এবং এই উপকূলীয় প্রচণ্ড তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। আমরা এই কারণে একটু ভয়ে আছি যে এই তাপ প্রবাহের কারণে হয়তো ভোটার উপস্থিতি কম হতে পারে। তারপরেও আমরা ভোটারদের সাথে আমরা যারা আছি সমর্থন একটা দলের করি, আমরা তাদেরকে বলেছি যে আমাদের গণতন্ত্র সমুন্নত রাখতে হলে, মাদক মুক্ত বরগুনা করতে হলে এবং উন্নয়ন, এই তৃণমূল পর্যায়ে যে রাস্তাঘাটের বেহাল দশা, এইটার জন্য আমাদেরকে অবশ্যই
অবশ্যই একজন যোগ্য নেতৃত্বকে ভোট দিতে হবে। আমরা এই জন্য কাজ করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আসলে বরগুনার যে ভোটার রয়েছে তারা আসলে পরিবর্তনের ডাক দিয়েছেন, পরিবর্তন চাচ্ছেন এবং অনুন্নত যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেই অনুন্নত যোগাযোগ ব্যবস্থা যারা উন্নয়নে কাজ করবে তাদেরকে তারা ভোট দেবেন। আমি একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, বরগুনার 2টি উপজেলায় মোট 31 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 13 জন, ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 10 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 8 জন প্রার্থী। আমি বরগুনার রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি তাদের নেওয়া রয়েছে এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সে কারণে কিন্তু তারা অধিক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে রাখা হয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনের প্রচার প্রচারণা সম্পর্কে বিস্তারিত জানছিলাম সহকর্মী মুসার কাছ থেকে। দর্শক, এখন আমরা সিরাজগঞ্জে যুক্ত হব। সিরাজগঞ্জে আছেন সহকর্মী সায়েম। সায়েম, সিরাজগঞ্জে নির্বাচনের প্রচার প্রচারণা কেমন দেখছেন? লেনিয়া, আসলে দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের এই 2টি উপজেলায় কিন্তু আসলে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে আসলে প্রচার প্রচারণা শেষ মুহূর্তে জমে উঠেছে। এই এলাকাগুলো আসলে সরগরম হয়ে উঠেছে এবং নেতাকর্মীদের ভিড় এবং তারা যে ভোট প্রার্থনা করছেন, প্রত্যন্ত অঞ্চলে ছোটাছুটি করছেন এবং ভোট প্রার্থনা করছেন এবং তারা তাদের কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষকে আসলে তারা যেন ভোট প্রার্থনা করে এবং উপজেলাকে সুন্দরভাবে সাজানোর জন্য আসলে প্রত্যেকটি প্রার্থী আসলে জনগণের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন। আসলে আমরা এখন আছি উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নে। এই উপজেলাটি আসলে 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 5 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন আরো 5 জন। আমরা একজন চেয়ারম্যান প্রার্থীর সাথে রয়েছেন, উনি একমাত্র মহিলা চেয়ারম্যান প্রার্থী। আসলে আমরা একটু জানতে চাই আসলে সেলিনা মির্জা মুক্তি, যে আপনি পরিকল্পনা কি এই উপজেলা, আপনি নির্বাচিত হলে কিভাবে এই উপজেলাটাকে সাজাবেন? মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ 41 সালে স্মার্ট বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, ইনশাআল্লাহ আমি ওনার সাথে হাতে হাত মিলিয়ে আমি উল্লাপাড়াটাকে স্মার্ট উল্লাপাড়া তৈরির কাজে সহযোগিতা করবো বা কাজ করে যাব। ধন্যবাদ আপনাকে। এছাড়া কিন্তু আমরা যতটুকু জেনেছি যে এই উল্লাপাড়া উপজেলায় মোট ভোটার রয়েছেন 4,50,285 জন, আর এখানে ভোট কেন্দ্র রয়েছে 144টি। এই ছিল আমার কাছে সর্বশেষ। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, নির্বাচনের প্রচার প্রচারণা খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নো হেলমেট নো ফুয়েল মানা হচ্ছে না বরিশালে। এ নিয়ে বিস্তারিত জানবো। দর্শক, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, নিয়ম কেন মানা হচ্ছে না এ বিষয়ে বিস্তারিত জানাবেন। লিনিয়া, গত বুধবার কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে যে সারা দেশে যে মহাসড়কগুলো আছে সেই জায়গাগুলোতে আসলে মোটরসাইকেল আরোহী যারা আছে তারা যেন আসলে সুরক্ষিত থাকে, এজন্য কিন্তু তাদেরকে হেলমেট পরা আইনত বাধ্যতামূলকই, কিন্তু তারপরেও নতুন করে আসলে বাধ্যতামূলক করা হয়েছে তেল নেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু আমরা বরিশালে যে চিত্রটা দেখেছি আসলে আজকে সকাল থেকে, এই সিদ্ধান্তের 72 ঘন্টা পার হয়ে গেলেও এখানকার স্থানীয় সংস্থা প্রশাসন তাদের বিভিন্ন ধরনের প্রচেষ্টার পরও কিছু আসলে আরোহী যারা তারা কিন্তু এই বিষয়টি জানেন না বলে আসলে আমাদেরকে জানিয়েছেন। এই সিদ্ধান্তের কথা জানেন না বিধায় তারা কিন্তু হেলমেট ছাড়া আসলে তেল নেওয়ার জন্য বিভিন্ন পাম্প যেগুলো আছে, ফিলিং স্টেশন, সেগুলো কিন্তু ভিড় করেছিল। কিন্তু তারপরে ফিলিং স্টেশনের আসলে সব কর্মচারীরা আছে তারা কিন্তু আসলে জানিয়েছেন যে হেলমেট ছাড়া তারা কোনোভাবে আসলে তেল নিতে পারবেন না। একই সাথে কিন্তু বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু নগরী জুড়ে যতগুলো আসলে ফিলিং স্টেশন আছে সবগুলোতে কিন্তু পোস্টারিং করা হয়েছে, তারা সচেতনতার জন্য অভিযান চালিয়েছে। এবং আজ সকাল থেকে আমরা যেটা জানি যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে আসলে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা এখন যুক্ত করে নেব বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে, যে আমাদেরকে একটু জানাবেন। আমরা সরাসরি সম্প্রদায়ে যুক্ত আছি। সরকারি যে সিদ্ধান্ত যেটা আছে হেলমেট ছাড়া আসলে কোনোভাবেই তেল নিতে পারবে না, তো সেটা বরিশালে বাস্তবায়নের ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? জি, ধন্যবাদ। আমরা প্রতিটি পেট্রোল পাম্পের সাথে আমরা নিজেরা গিয়ে কথা বলেছি এবং আপনি দেখলেন যে আমরা ব্যানার টানিয়ে দিয়েছি
নো হেলমেট নো ফিউল, এবং প্রতিটা পেট্রোল পাম্পে আমাদের ফোর্স আছে। আর শহরের বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট পরিচালনা করছি এবং আমরা এটা খুব ভালোভাবে দেখতেছি যে হেলমেট ছাড়া কেউ যেন ফুয়েল নিতে না পারে, এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। ধন্যবাদ আমাকে লিনিয়া। আমরা আসলে আরেকটা যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ ভাবে দেখেছি সেটা হচ্ছে যে এই ফিলিং স্টেশন গুলো থেকে কোনোভাবে তেল না নিতে পারলেও খোলা যে বাজারগুলো আছে, বিশেষ করে যেখানে বোতলে আসলে পেট্রোল অকটেল এই ধরনের আসলে মোটরসাইকেলের যে তেলগুলো বিক্রি করা হয়, সেসব জায়গায় কিন্তু বেশ অহরহই আসলে হেলমেট ছাড়া তেল নেওয়া যাচ্ছে। তো সেইগুলো বন্ধে কিন্তু আসলে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তারা জানিয়েছে যেটা তারা বিভিন্ন সড়কে, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তারা চেকপোস্ট বসাবে এবং এইসব চেকপোস্টের মাধ্যমে কিন্তু হেলমেট ছাড়া যেন কোনোভাবেই তেল না নিতে পারে সে ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছে। এছাড়া আসলে বিদ্যমান যে আইন আছে সেই আইন অনুযায়ী যে হেলমেট না পরে যদি কেউ আসলে সড়কে চলাচল করে তাদের কিন্তু আসলে জরিমানার ব্যবস্থা আছে। অনেক সময় কিন্তু এক্ষেত্রে মোটরসাইকেল আটকও করে দেওয়া হয়। তো সেই আইন আসলে আরো বলবৎ আরো জোরদার করার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে বলে আমরা আজকে সকাল থেকে দেখেছি। কিন্তু তারপরও আসলে এই যে সরকারি সিদ্ধান্ত কিন্তু 72 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু তারপরও এই বরিশালে এখন পর্যন্ত আসলে খুব একদম মোটা দাগে যদি বলি যে খুব বড় পরিসরে আসলে মানা হচ্ছে তেমনটা না। তো এক্ষেত্রে আসলে আমাদেরকে আগেও যেটা জানিয়েছেন যে মোটরসাইকেল আরোহীরা তারা আমাদেরকে তারা এই বিষয়ে কিছু জানতো না। তারা ফিলিং স্টেশনে আসার পরে এখানকার যে কর্মচারী যারা আছে সেই কর্মচারীদের পক্ষ থেকে আসলে জানতে পারে, কিংবা চেকপোস্টে যে পুলিশ দায়িত্বরত থাকে তাদের কাছ থেকে জানতে পারে। একই সাথে কিন্তু তারা আর একটা অজুহাত দিয়েছে যে এখন খুবই তাপ প্রবাহ, এখন হেলমেট পরলে তাদের আসলে এই গরমে সড়কে চলাচল করতে কষ্ট হয়, এ ধরনের বক্তব্য কিন্তু তারা আমাদেরকে দিয়েছে। আরো অন্যান্য অনেক ধরনের অজুহাত দেওয়ার পরও কিন্তু তারা মোটামুটি এখন পর্যন্ত যে হেলমেট ছাড়া যে তেল নেওয়ার যে একটা প্রবৃত্তি সেটা খুব যে আটকানো গেছে বরিশালে এমনটা নয়। তো লিনিয়া, এই ছিল আমার কাছে বরিশাল থেকে নো হেলমেট নো ফুয়েল এই ব্যাপারে কতটুকু মানা হচ্ছে সে ব্যাপারে সর্বশেষ। শফিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, নো হেলমেট নো ফুয়েল মানা হচ্ছে না বরিশালে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিক। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।